দুলারি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমে এই যে বিষয়ে জানতে চাওয়া সেটি হচ্ছে যে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, তিনি বাংলাদেশ সফরে আসছেন মোটামুটি আমাদের জানা যাচ্ছে এই মাসের শেষ নাগাদ। একটু কি বলবেন যে যেহেতু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দূত হয়ে ভারতেই রয়েছেন, আবার একই সঙ্গে পাশাপাশি তিনি একটা বিশেষ দায়িত্ব পালন করছেন বিশেষ দূতের, বাংলাদেশ সফরে হঠাৎ করে আসার কারণটি কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সার্জি গোর একজন প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক ভাবে মনোনীত ব্যক্তি। যেমন ভারতের দীনেশ ত্রিবেদী বাংলাদেশে একজন রাজনৈতিক ব্যক্তি নিযুক্ত হয়েছে। তিনি পেশাদার কূটনীতিকের কূটনীতিক নন, সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং তার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকে, তিনি এটা প্রায় প্রকাশ্যে বলেন। এবং বাংলাদেশ নিয়ে তার চিন্তিত কিনা জানি না, আমি সেটা বলতে পারবো না, কোনো কমেন্ট তিনি এখনো করেননি। কিন্তু যেহেতু তার যখন ভারতে নিযুক্তি হয় তখন দেখুন, এটা ভারত সরকার জানতোই যে তিনি ভারত ছাড়াও তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত। ফলে সেটা জেনেই তার যে এগ্রিমো, যেটাকে চুক্তি বলা হয়, সেটা সেইভাবেই করা হয়েছিল, সেই অনুযায়ী তার নিযুক্তি হয়েছে। ফলে তার এই উপমহাদেশে বা দক্ষিণ এশিয়ার কোথাও তার পক্ষে সফর করলে সেটা ভারত সরকারের পক্ষে আপত্তির কোনো কারণ হওয়ার কথা নয়। কিন্তু আমি এটা এখনো জানি না যে প্রোটোকল অনুসারে তাকে ভারত সরকারের কোনো অনুমতি নিতে হয়েছে কিনা বা নিচ্ছেন কিনা, সেটা হয়তো একটু পরে জানা যাবে অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি বাংলাদেশে যাওয়ার কারণে আগে আপনি দেখবেন যে দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় যান তার আগে স্যার এবং দীনেশ ত্রিবেদী তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন তার দূতাবাসে গিয়ে। আমি তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানতে চেয়েছিলাম যে দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার ঢাকায় নিযুক্ত, তিনি যাচ্ছেন সার্জি গোরের কাছে, এটাতে কি কোনো একটা ব্যতিক্রমী ব্যাপার নয়? তিনি বললেন, তারা একটা মানে খুব লঘুভাবে উত্তর দিয়েছিলেন, সার্জি গোর আসলে কোনো কূটনৈতিক প্রোটোকল মেনে চলেন না। এবং তিনি তার মনে হয়েছে সেক্ষেত্রে একজন ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তিনি দেখা করবেন, হয়তো পূর্ব পরিচিতি ছিল কোনো কারণে, সে কারণেই দেখা করতে পারেন। কিন্তু দুজনের মধ্যে যখন দেখা হয় অবশ্যই বাংলাদেশ একটা আলোচ্য বিষয় হবে, কারণ যেহেতু দীনেশ ত্রিবেদী বাংলাদেশ বিষয়ক দায়িত্ব প্রাপ্ত, তিনি তারপরে ঢাকায় যান। এবং হয়তো তখন দীনেশ ত্রিবেদীকে তিনি বলেও রেখেছিলেন যে আমি কোনো এক সময় ঢাকা আসবো। এখন ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে দেখা করবেন কিনা তার এই কর্মসূচিটা এখনো ডিটেল পাওয়া যায়নি। কিন্তু সেখানে গিয়ে অবশ্যই তিনি বর্তমান যিনি মার্কিন রাষ্ট্রদূত আছেন ব্রেন্ট ক্রিস্টেনসন, তার ওখানেই উঠবেন এবং সেখানেই কথাবার্তা বলবেন। আমার মনে হয়, যেটা মনে থাকবে আপনাদের হয়তো, যে তারেক রহমান ক্ষমতায় আসার পর মার্কিন রাষ্ট্রদূত যখন ঢাকায় নিযুক্ত হন, তিনি তার প্রথম নিযুক্তির পর যে বয়ান দিয়েছিলেন সেই বয়ানটা সকলকে স্মরণ করতে বলল। সেই বয়ানটা ছিল যে আশা করব বাংলাদেশ সরকার চীন থেকে দূরত্ব বজায় রাখবে। তার যে সাম্প্রতিক প্রধানমন্ত্রীর চীন সফর, পাকিস্তান সম্পর্কে কিন্তু মন্তব্য করেছিলেন চীন বিষয়ক, এবং যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ট্র্যাডিশনাল বিশ্বের প্রতিযোগী হলো চীন। চীনের প্রভাব খর্ব করার তাদের একটা অন্যতম পররাষ্ট্রনীতির একটা বড় লক্ষ্য। ফলে সেক্ষেত্রে তিনি হয়তো বাংলাদেশে পৌঁছে সেখানকার যাদের সঙ্গে অবশ্যই সরকার পক্ষের সঙ্গে দেখা করবেন, কারণ বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে কূটনীতিবিদরা খুব একটা কোনো নিয়ম কানুন মানার কিছু ব্যাপার থাকে না, তারা সবাই যার সঙ্গেই চান তার সঙ্গেই দেখা করতে পারে। আমি শুনেছি তিনি একটা ওখানে টাউন হল সভাও করতে পারেন। টাউন হল অর্থে এখানে বিভিন্ন সাংবাদিক, সুশীল সমাজ, মানে রাজনৈতিক ব্যক্তি কেউ থাকতেও পারেন, সেটা আমি জানি না কোন ধরনের রাজনৈতিক ব্যক্তি থাকবেন। এবং সেটা অনেকের সঙ্গে সাক্ষাৎ করবে হয়তো, বা সৌজন্য তার জায়গা থেকে ভাব বিনিময় করবেন। কিন্তু আর কোনো বিশেষ উদ্দেশ্য কি আছে? আপনাদের কোনো গণমাধ্যমে এই বিষয়টি লেখালেখি হচ্ছে যে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে নানান ধরনের গণমাধ্যমে, সেই মুহূর্তে তার এই সফর, ঢাকা সফর একটা বিশেষ বার্তা বহন করে। আসলে কি তেমন কিছু? আমার একটা বার্তা থাকতে পারে বলে আমি অনুমান করছি, বা আমার রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে বলছি। পশ্চিমা দেশগুলোর দেখবেন সংবাদ মাধ্যমগুলো সম্প্রতি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া শুরু করেছেন,
তাতে শেখ হাসিনা যা বলছেন সেটাই তারা ছাপছেন অবিকৃত। অতীতে কিন্তু শেখ হাসিনার বক্তব্য পশ্চিমা সংবাদ মাধ্যমে খুব একটা প্রকাশিত হতো না। যেটা রয়টার্স দিয়ে শুরু হয়েছে, এটা ব্লুমবার্গ, এপি, জাপানের কিয়োটো এজেন্সি, সাউথ চায়না মর্নিং পোস্ট, সিঙ্গাপুর টাইমস, সিঙ্গাপুর স্ট্রেট টাইমস, এরা ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনার ইন্টারভিউর জন্য প্রশ্নাবলী পাঠিয়ে দিয়েছেন। প্রশ্নের ভিত্তিতে তিনি কথাও বলবেন তাদের সঙ্গে। ফলে আমার মনে হয় যে যেটা পশ্চিমী দেশগুলোর ওপর, বিশেষ করে আমেরিকা বা ইউরোপের উপরে একটা মানে নৈতিক চাপ তৈরি হচ্ছে, যে তারা যেহেতু মনে করেন যে গণতান্ত্রিক পরিবেশ যে কোনো জায়গাতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রেখে দেওয়া, এটা তাদের পক্ষে বেশি দিন সহ্য করা বা বলা যেতে পারে তাদের পক্ষে একটু অসুবিধা হতে পারে, কারণ তাদের নিজ নিজ দেশেও প্রশ্ন উঠতে পারে। এবং আমেরিকার ক্ষেত্রে একটা সুবিধা আছে যে ডেমোক্রেটরা খুব একটা প্রশ্ন করবে না, কারণ ডেমোক্রেটরা চেয়েছিলই যে শেখ হাসিনা, ডেমোক্রেটরা বরাবরই আওয়ামী লীগের বিরোধী, তারা প্রফেসর ইউনূসের পক্ষে। বিভিন্ন তাদের সম্পর্ক ইত্যাদি আমরা সকলেই জানি, সেটা নতুন করে বলার কিছু নেই। ইউনূস তাদের দ্বারাই প্রজেক্টেড ছিলেন। পরবর্তীকালে নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সরকার আসার পরেও ডেমোক্রেটরা তারপরেও কিন্তু তারেক রহমান সরকারের সঙ্গে সহযোগিতা রাখার কথাই বলে এসছেন। ভিন্ন রিপাবলিকানরা তারা মনে করে তাদের দেশের গণতান্ত্রিক, বিশেষ করে তাদের আভ্যন্তরীণ রাজনীতিতে ডেমোক্রেটদের সঙ্গে একটা প্রতিযোগিতা আছে। আগামী দিনে সেনেট নির্বাচন আসন্ন এবং তারা জানেন প্রকাশ্যে তারা সমালোচনা করেছিলেন হিলারি ক্লিন্টনকে, এবং সেই সময় পশ্চিমা সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বা আরো অনেকে প্রকাশ্যে ইউনূস তার ক্লিন্টন ফাউন্ডেশনকে যেভাবে অর্থ সংগ্রহ দিতেন সেগুলো প্রকাশিত হয়েছিল, যেগুলো নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। সেই বিতর্কগুলোর মুখে এখন কিন্তু আবার ফলে আমেরিকাকে দেখাতে হবে তারা প্রকৃত একটা গণতন্ত্রের জন্যই তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এবং তারা চান একটা ইনক্লুসিভ পলিটিক্স যেন সব জায়গাতেই হয়। আমি যেটা বলতে চাইছিলাম যে ফলে এই সফরেতে এটা দেখার বিষয় আছে যে সেইভাবে সার্জেই গড় তিনি কিভাবে বাংলাদেশের রাজনৈতিক বা সমাজের বিভিন্ন স্তরের মানুষ বা সেখানে তারা তো জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল এবং তাদের শাখা সংগঠনগুলো নিষিদ্ধ, ফলে তাদেরকে আবার রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা এবং সেক্ষেত্রে একটা চাপ তৈরি করা, সেটা করবেন কিনা আমি এবার নিশ্চিত নই। কিন্তু এটা আরেকটু আমাকেও আরেকটু জানতে হবে, এবং সম্ভব হলে আমাদের ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানার চেষ্টা করব যে তার এই যে এই সফরের মূল উদ্দেশ্য। একটা সাধারণভাবে তো উত্তর দেবেন যে তিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি বাংলাদেশে কি ঘটছে ক্ষেত্রে কিছু ঘটছে কিনা। দ্বিতীয়ত আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সে নিয়ে অনেক সমস্যা আছে, অনেক রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে, তাতে কোনোভাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং সেক্ষেত্রে চীন কতটা প্রভাব বিস্তার করতে চাইছে বা করবে সেটা একটা উপলব্ধি, সেটা একটা পর্যালোচনা করা তার একটা অন্যতম প্রধান উদ্দেশ্য হবে। এবং তারেক রহমান সরকারকে যেটা ইনস্টিটিউশন যে শুরুতে যে বার্তা দিয়েছিলেন সেই বার্তাটার একটা উন্নত কোনো বার্তা হয়তো সার্জিও গোর দিলেও দিতে পারেন বলে আমার মনে হয়। তারেক রহমান সম্পর্কে নাকি চীন সম্পর্কে? বাংলাদেশ সরকারকে চীনের সঙ্গে সম্পর্কটা কতটা সম্পৃক্ত হবে যেটা আমেরিকা চায় না, যেটা আমেরিকা চায় না। শি জিনপিং একটা প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশ, মায়ানমার এবং চীন পর্যন্ত করিডোর তৈরি করা, সেই করিডোরে আমেরিকার প্রবলভাবে আপত্তি থাকবে, এবং আপত্তি থাকবেই স্বাভাবিক, কারণ আমেরিকা নিজে একটা করিডোর চাইছিল। তো ফলে সেই কারণে এখন এই বিষয়গুলো আলোচনার বিষয়বস্তুতে থাকবে বলে মনে হয়। আমার আরেকটা প্রশ্ন, যে অনেকে বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটা এলাই এর মধ্যে তৈরি হয়েছে নানান দিক থেকে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ তাদের ভারত এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে অভিন্ন জায়গায় থাকতে পারে। বিষয়টা কি আসলে সত্য কিনা, বা এ ধরনের কোনো সমীকরণ ঘটেছে কিনা? এগুলো কি জানেন তো, যেগুলো ইংরেজিতে বলা হয় কানেক্টিং দ্য ডটস, আপনি সূত্রগুলোকে যদি মালার মতো গাঁথেন তাহলে হচ্ছে ধরুন দীনেশ ত্রিবেদী কেন সার্জিও গোরের সঙ্গে বৈঠক করবেন, তাই না? অভিনন্দনও জানিয়েছিলেন। ভারতেরও ঘোষিত নীতি হলো বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ আওয়ামী লীগকে জায়গা দেওয়া হোক। সেক্ষেত্রে আমেরিকার
যদি কোনো মত পরিবর্তন হয়ে থাকে, মত পরিবর্তন হওয়া সম্ভব, তিনি হয়তো সেটা জানতে চাইছেন, বুঝতে চাইছেন যে আদৌ আওয়ামী লীগকে জায়গা দেওয়া হবে কি হবে না। আপনি যেটা বলছেন সেটা অস্বাভাবিক কিছু নয়। ভারতের ঘোষিত নীতি হলো বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক, এবং যুক্তরাষ্ট্র তার সেটা সে প্রকাশ্যে না বললেও এটা চাইবেই যে একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক। এবং তৃতীয়ত, যে চীনের প্রভাব খর্ব করার ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্র এক, সেক্ষেত্রে ওই ঐক্যটা দুজনের মধ্যে আছে। ফলে চীনের প্রভাব কিভাবে বাংলাদেশে কম করা যায়, প্রভাব ঠেকানো যায়, সেক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্র একসাথে যৌথভাবে কাজ করতে পারে, এটাই বলতে চাইছিলাম। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে চীনকে মোকাবেলা করা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বা শেখ হাসিনা দেশে ফিরে আসতে চাওয়া বা একটা ইনক্লুসিভ নির্বাচনে ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হওয়া, এইগুলো কি সব একই সূত্রে গাথা বলে মনে করছে ভারত বা আপনাদের ওখানে, এবং সেটির সঙ্গে যুক্তরাষ্ট্র কতটুকু ইনভলভ হতে পারে সেই প্রশ্নটি আবার করছি আপনাকে। যুক্তরাষ্ট্র কতটা ইনভলভ সেটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু এটা ঘটনা যে যুক্তরাষ্ট্র, আমি বলছি, তাদের ডোমেস্টিক কারণে তারা কিন্তু গণতন্ত্রের পক্ষে এই ধারণাটা দিতে চাইবে সমস্ত বিশ্ব জুড়েই এবং তাদেরও কনস্টিটিউয়েন্সিতে। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন, শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ, তিনি যখন ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তার কোনো একটা ধারণা আছে যে এই ব্যাপারে একটা দীর্ঘ 5 মাস কেন সময় নিলেন। তিনি তো 1 মাস বাদেও ফেরার কথা বলতে পারতেন, আগস্টে, অনেকে কেউ বলেছে আগস্টে নয় কেন, নেই কারণে তিনি চাইছেন 4-5 মাসের মধ্যে একটা আন্তর্জাতিক মত তৈরি হোক এক্ষেত্রে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার বিষয়। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক গৌতম লাহিড়ী আপনাকে। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা